ভাই, আমার একটাই ভাই। ওরা দুজন হচ্ছে ক্লাসমেট ছিল ঢাকা মেডিকেল কলেজে। ওরা একই সাথে পড়াশোনা করেছে, একই ব্যাচে। আহ, দুইজন দুইজনকে তুই করে সম্বোধন করে। খুব ক্লোজ ফ্রেন্ড না, কিন্তু আহ, চেনে, একই ব্যাচের ছিল। তো সেই হিসেবে আমার ভাই তাকে চেনে আর কি। তো এরপরে আমার আব্বা বললেন যে যাই, তখন আমার আব্বা আম্মা বোন দুলাভাই ওনারা ওদের বাসায় গেলেন ডিনারে। তখন যাওয়ার পরে পাত্রের সাথে তাদের দেখা হলো। কি কথা হচ্ছে আমি বলতে পারছি না। উম, তো তা যাওয়ার পরে এরপরে বিয়ের একটা আমার আব্বা উম, বললেন যে না, ওনার পছন্দ হয়েছে। তো আমার ভাই তখন ছিল না। ভাই আমার ভাই তাবলিগ করে, আমার ভাই তাবলিগে চলে গিয়েছিল। তো আমার ভাই আসার পরে সে শুধু বলল যে ও খুব গান করে। তো আমার ভাইও কিন্তু বলেনি যে না, আমার আপত্তি আছে বা কিছু, অর্থাৎ তারও সেও সম্মতি দিল। এবং তখন আমার হচ্ছে জয়নিং ডেট চলে এসেছে। আমাকে জিজ্ঞেস করা হলো, আমি আসলে না করেছিলাম। আমি বললাম যে আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। আমি এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছি, আমি সেটা পরীক্ষা দিতে চাই আগে। আমার কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে, দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, পাত্র চলে যাক, পরে কিছু মাস ছয়েক অপেক্ষা করুক, তারপরে আহ, যদি বিয়ে হয় তারপরে হবে। এর মধ্যে আমি আমার এফসিপিএস পরীক্ষা দিয়ে ফেলতে পারবো, এবং আমি হয়তো বা একটা কোনো মানে কোর্সে ঢুকে যাব আর কি। আমার নিউ জব, এবং সেই জবটাও আমি তাহলে কিছু দূর করতে পারবো। কিন্তু আমার ভাই রাজি হলো না। আমার ভাই খুবই ক্ষেপে গেল, কারণ আমরা হচ্ছে ভাইয়ের পরে দুই বোন। আমার ভাই এর কথা হচ্ছে তোরা দুই বোন বিয়ে করবি না, আমিও বিয়ে করতে পারছি না। তো ঠিক আছে, এখানে একটা কথা বলি, ইসলামে কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে ছোট বোন থাকলে ভাই বিয়ে করতে পারবে না, যে আগে বোনদের বিয়ে হবে তারপরে ভাইয়ের বিয়ে হবে। কিন্তু আমাদের দেশের সামাজিকতায় সবসময় যেটা করে যে ছোট বোনরা থাকলে আর ভাইয়ের বিয়ে হয় না, ভাই অপেক্ষা করতে 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 ভাই বুড়া হয়ে যায়। অথবা ছোট বোনকে আগে বিয়ে দেওয়া যাবে না, বড় বোনকে আগে বিয়ে দিতে হবে। এই ধরনের কোনো ব্যাপার কিন্তু ইসলাম ধর্মে নাই। যখন আহ, ছেলের বয়স হবে, বিয়ের বয়স, তখন সে বিয়ে করবে। যখন মেয়েকে মনে হয় যে আচ্ছা তাকে এখন বিয়ে দেওয়া উচিত, তখন মেয়েকে বিয়ে দিবে, এই হচ্ছে ব্যাপার। এখানে কোনো সিরিয়ালের ব্যাপার নাই। তো বাংলাদেশের কালচারে এই ধরনের একটি সিরিয়াল মেনটেন করা হয়, যেটা আসলে ছেলেদের জন্য খারাপ। তো যাই হোক, ও ভাই খুবই রেগে গেল। তো আমি চলে গেলাম হচ্ছে আমার জয়নিং ওখানে। তো আমি যখন ট্রেনে যাচ্ছিলাম সকালবেলা, দেখি আমার চাচাতো ভাই, আমার ছোট, ও আমার সাথে গেল। আমার আব্বা কিছুতেই যেহেতু আব্বা বিয়ের আয়োজন করবে, ডেট ফিক্স করে ফেলেছে সপ্তাহখানেকের মধ্যে, কারণ ছেলের পক্ষের তারা ছিল। তখন তখন আমার আব্বার সাথে আমার যেতে পারবে না, ভাই আমার সাথে যেতে চাইলো, আর আমি আমার ভাইকে নিব না। কারণ সে আমাকে এরকম কটু কথা বলাতে আমার খুব তার উপর রাগ হয়েছে। আমি তাকে আমি আর সাথে নিব না। এখন তখন আমার কাজিনকে ডাকা হলো। ও আমার বয়সও ছোট, এবং আহ, ও বলল যে ও যাবে। তখন ও আর আমি গেলাম। আমার পোস্টিং হচ্ছে জামালপুরে ছিল, সেখানে জয়েন করতে যাব। ট্রেনে উঠতে যাচ্ছি, তখন দেখলাম যে পাত্রের বাবা, যিনি আমার শ্বশুর হলেন পরে, উনি এসেছেন আমাকে আম, বিদায় জানাতে। ওনাদের বাসা কাছাকাছি, আর ওটা কমলাপুর রেল স্টেশন থেকে খুব বেশি দূরে না। তো আমি আমার বড় বোন আমাকে পৌঁছে দিতে গিয়েছিল রেল স্টেশনে, সে বললো যে এটা ও শ্বশুর। আমি খুব মানে অপ্রস্তুত হয়ে গেলাম, কারণ বিয়ে তো হয়নি। আমার চাচাতো ভাইও খুব অবাক হয়ে গেল, কারণ সেও কিছু জানে না। মানে 2-3 দিনের ডিসিশনে এটা, খুবই স্বল্প সময়ের ডিসিশনে, পাত্রপক্ষের তাড়াহুড়ায় আসলে এই জিনিসটা এত দ্রুত কাউকে। এরপর আমার আব্বা সবাইকে, আত্মীয় স্বজনকে ফোন করলেন, ফোন করে জানালেন, বললেন।
এবং খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো লোকের লাঞ্চের আয়োজন করতে হলো আব্বাকে। সেটা পাত্রপক্ষে ধরুন 150-র উপরে হয়তোবা লোক হবে, বা ওনারা যতটুকু বলেছেন হয়তোবা 150 থেকে 200 এই ধরনের। আবার আমাদের নিজেদের একেবারেই ঘনিষ্ঠ যারা আমার মামা চাচা কাজ, এতটুকুই। উম, একটু দূরেও যাওয়ার সুযোগ ছিল না, কারণ যেহেতু এটা খুব বেশি বড় করে পরে প্রোগ্রাম করা হবে। এখন জাস্ট বিয়ে যেটাকে বলে আর কি, ওই রকম স্বল্প পরিসর একটা কিছু। আহ, পরে আমি যখন ঢাকায় আসলাম, আসার পরে আমি আমার কিছু ফ্রেন্ডদেরকে কল দিলাম। তো একদিনের নোটিসে আসলে অনেকে আসার মতো অ্যাভেলেবিলিটি ছিল না, সবাই মোটামুটি জব করে। তো দুই একজনকে পাওয়া গেল, তারা বললো যে হ্যাঁ ওরা আসবে। আর আমি বেশ কয়েকজনকে কল দিয়েছিলাম, কিন্তু অনেকে আমি আবার যাই মানে পাইনি। তো যাই হোক, আহ, তো বিয়ে হয়ে গেল। একদিন আমার আমার আব্বা আয়োজন করলেন দুপুরবেলা। তো 3টার দিকে হচ্ছে বাসায় কাজিয়ে আসলো, বাসায় কাজিয়ে এসে আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ের আসরে আমার শ্বশুরবাড়ির পক্ষের যারা যারা ছিলেন, মানে আমার শাশুড়ি ছাড়া মোটামুটি সবাই এসেছেন। আহ, আমার ভাসুরের ওয়াইফরা এবং তাদের ইনলরা, এবং আমার হাজব্যান্ডের মেডিকেল কলেজে ফ্রেন্ড, পাড়ার ফ্রেন্ড, শ্বশুর বাড়ির আশেপাশে এরিয়ার লোকজন কিছু, এবং আমার হাজব্যান্ডের কাজিনদের হাজব্যান্ড, মানে তাদের আত্মীয় স্বজন যা আছে ওনারা যাদেরকে আনতে চেয়েছেন ওরা সবাই এসেছেন, এবং হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই আর কি। তো আমার পক্ষে আমি বললাম যে খুব অল্প লোকজন ছিল আর কি তখন। তারপরে আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় ফ্যামিলি। তো যারা এই স্বল্প সময়ের মধ্যে আসতে পেরেছেন তারা এসেছেন আমার। আহ, এরপরে হচ্ছে আমি ওদের বাসায় আসলাম। এটা হচ্ছে আসার সময় আমি কিন্তু একাই এসেছি। তো এখানে একটা উম, কথা বলি, সেটা হচ্ছে যে আসার পরে তার পরের দিন আমার হচ্ছে আমি চলে গেলাম আমার কর্মস্থলে, ব্যাক করলাম আমার হাজবেন্ডকে নিয়ে। তখন তখন তো হাজবেন্ড, কারণ আমি একদিনের ছুটি নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম যে আমার বিয়ে, আমাকে একদিন ছুটি দিতে হবে। তো আমার যিনি আহ, স- উপরের লেভেলের ছিলেন, উনি একদিনের ছুটি দিয়েছিলেন, বলেছেন যে আপনাকে কিন্তু থাকতে হবে এই দিনে। কারণটা হচ্ছে টিকা কর্মসূচি, ন্যাশনাল টিকা কর্মসূচি, সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে, অবশ্যই থাকতে হবে। বিয়ের জন্য আমি একদিন ছুটি পেয়েছি। পরে আমি গেলাম, সে একদিন যে আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়ার পরে আমি সেখানে 2 দিন থাকলাম, টিকা কর্মসূচিতে অ্যাটেন্ড করলাম, এবং আবার আমি 1 সপ্তাহের ছুটি নিয়ে আসলাম। আমার নতুন জব, আমি মাত্র বিসিএসে জয়েন করলাম। তো আমার হাজব্যান্ডের পক্ষ থেকে কিন্তু কোনো প্রোগ্রাম করা হয়নি, মানে ওয়ালিমা যেটাকে বলে বৌভাত, সেটা কিন্তু হয়নি। তা আসলে এখানে আমি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেছেন, তখন হচ্ছে যে উনি ওয়ালিমা করতেন, আর একটা দেনমোহর ধার্য থাকতো যে আহ, এ- এত টাকা দেনমোহর দিবে। এবং সেটা সে যার যার সামর্থ্য অনুযায়ী যেটা তার দেনমোহর যতটুকু সে পারবে অতটুকু সে সাথে সাথে দিয়ে দিবে। এবং তার বাসায়, মানে যে পুরুষ, যে পাত্র বিয়ে করছে, তার বাসায় সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং মেয়ের পক্ষের লোকজনকে সে খাওয়াবে। এইটা হচ্ছে ওয়ালিমা বা বউ ভাত, বাংলাদেশে আমরা যেটাকে বলি। তো মেয়ের পক্ষ খাওয়ানোর কথা না, মেয়ের এটা হচ্ছে মেয়ের বাবার উপরে বার্ডেন তৈরি করার কথা না। তো ওয়ালিমা হবে, এটা হচ্ছে ছেলের পক্ষে করে, মানে ছেলে যে পাত্র সে করবে। তো আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে আমার সেজ মামার বাসা, সবাই আছে, আমার মামা নাই বাসার মধ্যে। আর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বাসা। বাসাটা যে এত খারাপ লাগলো যে
মামা সবসময় এখানে দাঁড়িয়ে থাকতেন। আমি যখন আসতাম তখন গেটের মধ্যে মামা এই এতটুকু দাঁড়িয়ে থাকতেন যে গেটটা খোলা থাকতো, আমি এখানে মামাকে দেখতাম দাঁড়িয়ে আছে। তো আমার খুব খারাপ লাগছিল যে আমার মামাকে ছাড়া মামার বাসায় আসতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু মামার জন্য দোয়া সেখানে আসবো না সেটাও খারাপ লাগছিল। তাই যেভাবেই হোক আমি কষ্ট করে এসেছিলাম। মামার এই গাছগুলোতে পানি দিতেন। যাই হোক, বিয়ের স্টোরিতে ফিরে যাই। তো মনটা খারাপ হয়ে গেছে মামার কথা মনে হয় আসলে। ঠিক আছে, আমার বিয়ের দিন আমি একটা পার্লারে গিয়েছিলাম সাজতে, আমার সেজো মামি আমাকে নিয়ে গিয়েছিলেন। সব পার্লারগুলো মানে বুক করা থাকে, যেহেতু সাডেনলি হঠাৎ করে বিয়ে। আমার বোনের ননদের বান্ধবী তার একটি পার্লারে খুব রিকোয়েস্ট করে একটু খুব স্পেস নেওয়া হয়েছিল, তো জন্য তাড়াতাড়ি করে কোনো রকমে সাজার ব্যবস্থা হয়েছিল। তো যাই হোক, আমার কিছুদিন পরে আমি যখন আসলাম, এরপরে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমার হাজবেন্ড আমাকে প্রথম বললেন যে কক্সবাজার যাবে বেড়াতে। তারপরে সে বলল যে না, আমার শ্বশুর বলেছেন যে ওনার ছোট মেয়ের বাসায় যাওয়ার জন্য। আমার দুজন ননাস ওনারা কেউ বিয়েতে আসেননি। তো এখন ওনার বাসায় আমরা বেড়াতে গেলাম, সেটা ছিল ভৈরব। তো ওনার বাসায় যখন গেলাম, আমার শাশুড়ি গেলেন, আমার ননাসের দেবর গেলেন, আমি আর আমার হাজব্যান্ড। এটা বোধহয় 3-4 দিন পরে আর কি। তো আমাদের একা করে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। তো ওখানে গেলাম আমরা রাত্রি থেকে, তারপরের দিন আবার চলে আসলাম। তো কয়েকদিন পরে আমার হাজব্যান্ড আবার জাপানে চলে গেলেন। টোটাল ছিলেন হচ্ছে 11 দিন বিয়ের পরে। তো উনি জাপানে চলে গেলেন এবং উনি ওনার ছুটিটা বাড়াননি, এবং আমি চলে গেলাম আমার কর্মক্ষেত্রে জামালপুর। এরপর আমার হাজব্যান্ড চাইলেন যে আমি তার কাছে যাই। তখন আমি আবার হাজব্যান্ডের কাছে বেড়াতে গেলাম, এবং স্বাভাবিকভাবেই আমি যখন যাই তখন আমি ছুটির দরখাস্ত করেছিলাম, আমি সেভাবে ছুটিটা পাইনি, যেহেতু আমি সরকারি কর্মকর্তা তখন। তো আমার হাজব্যান্ড চাচ্ছেন যে তার কাছে বেড়াতে যাই, তো আমি তার কাছে বেড়াতে গিয়েছিলাম। এবং তারপরে আমি চলে আসি। আসার পরে আমি আবার আমার কর্মক্ষেত্রে যোগদান করি, এবং খুব সমস্যা হয়েছিল। এরপরে আমি আবার কিছুদিন পরে আমি আবার যাই আমার হাজব্যান্ডের ওখানে। এরপর আমার হাজব্যান্ড ব্যাক করেন, ওনার পিএইচডি কমপ্লিট হয়ে যায়, উনি চলে আসেন। তো আমার যেখানে আমার কর্মক্ষেত্র ছিল জামালপুর, সেখানে আমার কোয়ার্টার ছিল, এবং সরকারি কর্মকর্তা হিসেবে আমি অবশ্যই একটি ভালো স্যালারি পেতাম। এবং আমার সাথে যখন আমার হাজব্যান্ড ছিল না, তখন আমার সাথে একটি মেয়ে আমার সাথে থাকতো, ও আম্মার কাছে থাকতো, আম্মা ওকে দিয়ে দিত আমার সাথে। তো আমি যখন একদিনের জন্য ঢাকায় আসতাম, 1 দিন বা 2 দিন আমি উইকেন্ডে আসতাম, তখন আমার শ্বশুরের বাসায় আমাকে যেতে হতো। আমার শ্বশুর বলতেন যে তুমি আসো। তো আমি 1 দিন আমার শ্বশুরের বাসায় স্পেন্ড করতাম। তো আমার হাজব্যান্ড যখন চলে আসার পরে তো আমি ভাবলাম যে এখন তাহলে আমি আমার পড়াশোনাটা আবার শুরু করি, মানে এফসিপিএস করা আর কি। এমবিবিএসের পরে আমাদের থাকে যে এফসিপিএস করে যেই সাবজেক্টগুলোতে যে স্পেশালাইজেশন করতে চায়। তো আমি গাইনিতে করার চিন্তা করছিলাম। তো আমি আবার পড়াশোনা শুরু করলাম, এবং আমি সেই সাথে আমার পোস্টিংও চেঞ্জ হলো। এরপর আমার হাজব্যান্ডও জয়েন করলেন, সেও বিসিএসের কাজ করছিল
জবে, তখন সেও জয়েন করলো। আমরা কাজ করছি, আমার শ্বশুর বাসায় থাকছি। সেখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার বড় ভাসুর, তার ওয়াইফ, তার বাচ্চা, থার্ড আমার আরেকজন ভাসুর, ওনার ওয়াইফ, আরেকটা ছোট বাচ্চা, ওনার বাচ্চা, আর আমরা দুজন, মানে 3টা ফ্যামিলি। আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমরা একসাথে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া সব কিছু। তো এখানে ইসলামের আরেকটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে ইসলামে কিন্তু আসলে যৌথ ফ্যামিলি বলতে কিছু নাই। এখানে যেটা আছে যে যখন একজন পুরুষ বিয়ে করে, তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে একটি প্রাইভেট থাকার ব্যবস্থা এবং একটি কিচেন এবং একটি বাথরুমের ব্যবস্থা করে দিতে হবে, যাতে সে তার প্রাইভেসি মেনটেন করে চলতে পারে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার বিয়ে করেছেন, ওনার প্রতিটা স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর ছিল। এরকম না যে 2টা ওয়াইফ এক ঘরের মধ্যে ছিল, প্রত্যেকটা স্ত্রীর জন্য আলাদা ঘর ছিল এবং আহ, প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা সব কিছু আলাদা ছিল আর কি। তো এটাই হচ্ছে ইসলামের নিয়ম। এবং আমরা যেরকম, আমি আমার শ্বশুরকে বাবা বলতাম, শাশুড়িকে মা বলতাম, ওনারা দুজনেই মারা গিয়েছেন, সেই জন্য পাস্ট টেন্সে বলছি। ইসলামে কিন্তু বাবা মা ডাকা এই ধরনের কোনো নিয়ম নাই। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তো উনি কিন্তু কাউকে আব্বা বলেননি বা কাউকে আম্মা বলেননি। তো এটা হচ্ছে আমাদের কালচারাল ব্যাপার। কেউ যদি না বলে, না ডাকে, তখন তো আসলে সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। এবং ইসলামে আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের কালচারালি খুবই সমস্যা, সেটা হচ্ছে যে এই যৌথ ফ্যামিলি থাকার যে প্রবলেমটা হয়, সেটা একটা হচ্ছে যে মেয়েদের পর্দা মেনটেন করাটাতে ট্রাবল হয়ে যাবে। কারণ একটা ফ্যামিলিতে যদি 2-3 জন পুরুষ থাকে, শুধু যে হাজবেন্ড সে মাহারাম, শ্বশুর উনি মাহারাম, শ্বশুরের সামনে পর্দা ওভাবে মেনটেন না করলেও হবে। কিন্তু যদি ভাসুর বা দেবর হয়, অথবা ধরুন ননদের হাজবেন্ড বা ননাসের হাজবেন্ড, অথবা ভাসুর বা দেবরের যদি বড় ছেলে থাকে, তখন তাদের সামনে কিন্তু পর্দা করতে হবে, মানে স্ট্রিক্টলি পর্দা করতে হবে। তারা আপনার জন্য মাহারাম হবে না। এবং অনেক সময় দেখা যায় যে একটা বাসায় থাকলে অনেক সময় অনেক গেস্ট আসে, এবং যে গেস্টরা আসে তারা কিন্তু আপনার মাহারাম না। মানে শ্বশুর বাড়ির যে গেস্ট আসবে, ধরুন আপনার হাজব্যান্ডের যদি বন্ধুরা আসে, তারা আপনার মাহারাম না। আপনার হাজব্যান্ডের যদি কাজিনরা আসে, মেল কাজিন, তারা আপনার মাহারাম না। আপনার যদি ননাসের হাজব্যান্ড, ননদের হাজব্যান্ড যারাই আসুক, তারা কেউ আপনার মাহারাম না। তো এই পর্দা মেনটেন করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। সেই কারণেই কিন্তু ইসলামে যৌথ ফ্যামিলি ব্যাপারটা নাই, কারণ যেহেতু মেয়েদের উপর পর্দা করাটা ফরজ। তো এবং এই কারণে কিচেন আলাদা বা প্রাইভেসি মেনটেন করার কথা বলা হয়েছে। কিচেন আলাদা হবে, ওয়াশরুম আলাদা হবে, বেডরুম আলাদা হবে। সেটা যে যার সামর্থ্য অনুযায়ী, যার সামর্থ্য কম তার হয়তো বা ছোট জায়গা হবে, যার সামর্থ্য বেশি তার হয়তো বা বেশি জায়গা হবে। এবং অবশ্যই যে কোনো একটি বাসা, আপনার যদি একটি বাসা হয়, সেই বাসাটার চারদিকে, ধরুন একটা বাসার ভিতরে হয়তো বা একটা বেডরুমে 2টো জানালা আছে, আবার আপনার লিভিং রুম বা ড্রয়িং রুম আছে, সেইটার চারপাশে জানালা আছে, তখন আপনাকে কিন্তু ভালো করে পর্দা দিয়ে রাখতে হবে, যাতে আউটসাইড থেকেও আবার কেউ উকি ঝুঁকি মেরে বা আউটসাইড থেকে কেউ যেন না দেখে পর্দা লঙ্ঘন না হয়। বাংলাদেশের বাসাগুলো তো এরকমই। অর্থাৎ যেভাবেই হোক একজন ওয়াইফের পর্দা যাতে ঠিকমতো মেনটেন করতে পারে, এটা দেখার দায়িত্ব হচ্ছে হাজব্যান্ডের। সে এই জিনিসটাতে অনেক তাকে স্ট্রিক্টলি কাজ করতে হবে। এবং কোনো ওয়াইফ যদি পর্দা না করে, হাজব্যান্ড বলবে যে হ্যাঁ তুমি পর্দা করো, করা উচিত, কিন্তু এর মানে এই না যে তাকে চর থাপ্পড় কিলঘুষি মারামারি করা যাবে। তাকে আপনি বলবেন এবং অ্যাডভাইস করবেন। আহ, অবশ্যই আপনি ম্যাটেরিয়ালস কিনে দিবেন, জামা কাপড় ওরকম কিনে দিবেন। তারপরেও যদি সে না করে, তখন মানে আর কিছু করার নাই, মাঝে মাঝে রিমাইন্ডার দিতে হবে, এ আর কি। অথবা আপনার মাধ্যমে যেন পর্দার লঙ্ঘন না হয়, এরকম কোনো, আপনি ধরুন আপনার স্ত্রী আছে, আপনি আপনার বাসায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন না বা নিয়ে আসতে পারবেন না, যাতে আপনার স্ত্রীর যেন পর্দা নষ্ট না হয় আর কি। এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে।
তো তা আমার জন্য যেটা ওখানে ডিফিকাল্ট সবচেয়ে বেশি হতো সেটা হচ্ছে পর্দা মেনটেন করাটা। তো যাই হোক, তো সেজন্য আমি কখনো যৌথ ফ্যামিলিটাকে আমি প্রেফার করি না আসলে। যৌথ ফ্যামিলি মানেই হচ্ছে আপনি আপনার মতো করে চলতে পারবেন না, প্রাইভেসিটা অনেক প্রবলেম হবে। তো এরপরে আমি হচ্ছে আমার হাজব্যান্ড আবার জাপানে আরেকটি স্কলারশিপ পান, উনি ফেলোশিপের জন্য উনি চলে আসবেন। আমি যদি আসতে চাচ্ছিলাম না, একেবারেই না। আমি জানতাম না, আমার হাজব্যান্ড যখন অ্যাপ্লাই করছিলেন তার হয়ে গেছে স্কলারশিপ, তাও আমি জানতাম না। আমার শাশুড়ি একদিন বললেন। তো যাই হোক, সে চলে আসবে, এখন কিছু করার নাই। তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসবেন সাথে করে। ছুটির অ্যাপ্লাই করলেন এবং উনি দুজনেরই ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পরে আমরা চলে আসলাম জাপানে। আসার পরে হচ্ছে আমার আরেকটি লাইফ স্টার্ট হলো। তো বছর এক চলে এরপরে হচ্ছে আমি আবার পিএইচডি কোর্সে ভর্তি হলাম এবং আমার হাজব্যান্ডের ফেলোশিপটা ছিল 2 বছর, এটা জেএসপিএস ফেলোশিপ। এবং আমার একটি বেবি হলো, আমাদের প্রথম বেবি, আমার মেয়ে হলো। তখনও আমি ফার্স্ট ইয়ারে পড়ছি, আমার ফার্স্ট ইয়ার শেষ হলো। এরপরে আবার সেকেন্ড থার্ড ইয়ার তখন আমার হাজব্যান্ডের শেষ হয়ে গেলো। আমার হাজব্যান্ড মালয়েশিয়ার যাওয়ার জন্য চেষ্টা করছেন, মালয়েশিয়ায় সেখানে উনি জব নিয়ে চলে যাচ্ছেন। আমি তখন যেতে চাচ্ছিলাম না, কারণ আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি পিএইচডি কোর্সের। এবং আমি বললাম যে না, আমি মালয়েশিয়ায় কেন যাব, যে কি করব। তো এটা আল্লাহরই ইচ্ছা। তারপরে দেখা গেলো যে আমি জানতে পারলাম যে আমি সেকেন্ড টাইম কনসিভ করেছি এবং আমি সেই সাথে একটি স্কলারশিপ পেয়েছি। তখন আমরা থেকে গেলাম জাপানে এবং আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে থাকলাম।